আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 126 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অধ্যায় থেকে আলোচনা করব তথ্য ও প্রযুক্তি। আমাদের জীবনে তথ্য ও প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা আমাদের জীবনধারা পরিবর্তন আনি। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার, এইসব কিছু নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে আরও সহজ ও উন্নত করে। 1 নম্বর, তথ্য ও তথ্যের উৎস ও তথ্যের ধরন। মনে করি আমরা একজন দোকানদারের নিকট প্রতি ডজন ডিমের দাম জানতে চাইলাম। দোকানদার উত্তর দিলেন, প্রতি ডজন ডিমের দাম 120 টাকা। দোকানদারের এই উত্তর হচ্ছে একটি তথ্য, আর দোকানদার হলেন আমাদের নিকট তথ্যের উৎস। দোকানদার ছাড়াও এরকম আরও তথ্যের উৎস হতে পারে খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। আমরা টেলিভিশনের খবর থেকে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যেসব তথ্য পেয়ে থাকি সেগুলো কি একই ধরনের? নিশ্চয় না। মনে করো, স্কুলের নোটিশ বোর্ড দেখে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ জানতে পারলাম। এখন তথ্য হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ, তথ্যের উৎস হচ্ছে স্কুলের নোটিশ বোর্ড, আর তথ্যের ধরন হচ্ছে শিক্ষা বিষয়ক। তথ্যের বিভিন্ন ধরন রয়েছে, যেমন খেলাধুলা বিষয়ক তথ্য, ব্যবসা বাণিজ্য বিষয়ক তথ্য, আবহাওয়া বিষয়ক তথ্য, শিক্ষা বিষয়ক তথ্য, স্বাস্থ্য বিষয়ক তথ্য, অর্থনীতি বিষয়ক তথ্য ইত্যাদি। আবার মনে করি আমরা ইন্টারনেট থেকে আগামী ফুটবল বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে জানতে পারলাম। এখানে কোনটি তথ্য, কোনটি তথ্যের উৎস, আর তথ্যের ধরনই বা কী বলতে পারবে? তথ্যের উৎস ও ধরন কী? কাজ: তথ্যের উৎস ও ধরন খুঁজে বের করা। রেডিও, টেলিভিশন, বই, ইন্টারনেট। যা করতে হবে: 1 নম্বর, আমরা দলে আলোচনা করে একটি বিষয় সম্পর্কে তথ্যের উৎস ও তথ্যের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করি। 2 নম্বর, দলের একজন সদস্য শ্রেণীতে দলের কাজে উপস্থাপন করি। 3 নম্বর, অন্য দলগুলো উপস্থাপন শেষে অন্যান্য বিষয় সম্পর্কিত তথ্যের উৎস ও তথ্যের ধরন নিয়ে দলে আলোচনা করে ছকের বাকি অংশ পূরণ করি। তথ্যের উৎস এবং তথ্যের ধরন: অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ স্কুলের নোটিশ বোর্ড থেকে জানতে পারি। শিক্ষা বিষয়ক ধরন। বাকি অংশটা আমরা এখন লিখব। তথ্যের উৎস, তথ্যের ধরন। অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ, তথ্যের উৎস স্কুলের নোটিশ বোর্ড, তথ্যের ধরন শিক্ষা বিষয়ক। জলোচ্ছ্বাস, রেডিও, আবহাওয়া বিষয়ক এটি। বিশ্বকাপ খেলা, টেলিভিশন, ক্রীড়া বিষয়ক। মুক্তিযুদ্ধের ইতিহাস, বই, ইতিহাস বিষয়ক। কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মপদ্ধতি, ইন্টারনেট, প্রযুক্তি বিষয়ক। এভাবে করে এই ছকটা তোমরা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ: পর্যবেক্ষণের মাধ্যমে এবং সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা যায়। শিক্ষক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশী থেকে আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে, যেমন খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। তথ্যের উৎস ও ধরন সম্পর্কে আরও কিছু জানি। তথ্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য জানার মাধ্যমে আমরা নতুন অনেক বিষয় শিখতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তথ্য সংগ্রহ করার উৎসটি নির্ভরযোগ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তথ্য শুধু নিজের জানলেই হবে না, প্রয়োজনে অন্যকেও জানাতে হবে। যেমন, আমি যদি পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানতে পারি, তাহলে তা আমার সহপাঠীকে জানাতে হবে। না জানলে সহপাঠীরা ক্ষতিগ্রস্ত হবে। আবার মনে করো, আবহাওয়াবিদগণ জানতে পারলেন যে 7 দিন পর প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। 2 নম্বর যদি দেখি, তথ্য সংগ্রহ, তথ্য সঠিক ব্যবহার বলতে বোঝায় যথাযথভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা। যদি প্রশ্ন করা হয়, আজকে আমাদের বিদ্যালয়ে মোট কজন শিক্ষার্থী উপস্থিত আছে, আমরা কি সাথে সাথে উত্তর দিতে পারবো? নিশ্চয় না। এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে শ্রেণীকক্ষগণের সাথে যোগাযোগের মাধ্যমে প্রতিটি শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জেনে নিতে হবে। এরপর সবগুলো শ্রেণীর তথ্য যোগ করলেই আমরা জানতে পারবো যে আজকে আমাদের বিদ্যালয়ে মোট কজন শিক্ষার্থী উপস্থিত আছেন। তথ্য জোগাড় করার এই কাজটি হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানান উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এখানে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করে থাকি। কাজ: তথ্য সংগ্রহের উপায় শনাক্তকরণ। যা করতে হবে: দৈনন্দিন জীবনে আমরা
কোনো তথ্য কিভাবে সংগ্রহ করি তা নিচের ছকে লিখি। উদাহরণ হিসেবে একটি ঘর পূরণ করে দেওয়া আছে। তথ্য কিভাবে সংগ্রহ করি। আজকে আমার স্কুলে মোট কজন শিক্ষার্থী উপস্থিত আছে? কিভাবে তথ্য সংগ্রহ করি? শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগের মাধ্যমে। বাকি অংশটা এখন আমরা পূরণ করব। তাহলে পরেরটা আমরা লিখতে পারি আজ কোন কোন ক্লাস হবে, রুটিন দেখে সেটা আমরা সংগ্রহ করতে পারি। স্কুলের টিফিনে কি থাকবে, কিভাবে তথ্য সংগ্রহ করি? ক্যান্টিন কর্মীদের থেকে। নতুন বইয়ের দাম বইয়ের দোকানে জিজ্ঞাসা করে। আবহাওয়া কেমন থাকবে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে সেটা আমরা জানতে পারি। তো এই অংশটা আমরা এখানে পূরণ করব। সারসংক্ষেপ, বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বের করাই হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানান উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। চিঠি, টেলিফোন ও মোবাইল মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারি। তাছাড়া কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার করেও আমরা নানা রকমের তথ্য সংগ্রহ করতে পারি। 3 নম্বর টপিকটি নিয়ে আলোচনা করব। মনে করি গণিত ক্লাসে গণিত শিক্ষক কয়েকটি অঙ্ক বোর্ডে বা প্রজেক্টরে সমাধান করে দেখালেন। গণিত শিক্ষক অঙ্কের যে সমাধান করলেন তা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে ব্যবহারের জন্য এই তথ্য আমরা অবশ্যই জমা করে রাখতে চাইব। তথ্য জমা করে রাখার এই কাজটি হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংরক্ষণের এই কাজটি আমরা কাগজে বা খাতায় লিখে করতে পারি। আবার মনে করো স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে আমরা সহপাঠীদের নিয়ে অনেক আনন্দ করলাম। আনন্দের এই স্মৃতিগুলো হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই স্মৃতি সংরক্ষণের জন্য আমরা ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলি বা ভিডিও করে রাখি। চলো আমরা কি কি উপায়ে তথ্য সংরক্ষণ করা যায় তা খুঁজে বের করি। কি কি উপায়ে তথ্য সংরক্ষণ করা যায়? কাজ, তথ্য সংরক্ষণের উপায় শনাক্ত করা। যা করতে হবে: 1. দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যেসব তথ্য সংগ্রহ করি তা সংরক্ষণের উপায় নিচের ছকে লিখি। তথ্য সংরক্ষণের উপায়: গণিত শিক্ষকের অঙ্কের সমাধান কাগজে বা খাতায় লিখে ছবি তুলে। পরবর্তীতে আমরা বাকিগুলো এখন পূরণ করব। ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান, বন্ধুর কবিতা আবৃত্তি, ক্লাসের রুটিন, ইমেল পাঠানো, বড় ফাইল, পুরনো ছবি। তথ্য সংরক্ষণের উপায়: গণিত শিক্ষকের অঙ্কের সমাধান কাজে বা খাতায় লিখে ছবি তুলে, ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান ছবি তুলে, বন্ধুর কবিতা আবৃত্তি রেকর্ড করে, ক্লাসের রুটিন ডায়েরিতে লিখে, ইমেল পাঠানো, বড় ফাইল কম্পিউটারে ডাউনলোড করে, পুরনো ছবি অ্যালবামে রেখে। তো এইভাবে করে এই ছকটা তোমরা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, যেমন ক্যামেরা, কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক ইত্যাদি। তথ্য সংরক্ষণ সম্পর্কে আরও কিছু জানি। আমরা যদি তথ্য সংরক্ষণ না করি তবে পরে তা ভুলে যেতে পারি। তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাৎক্ষণিক প্রয়োজনে তখন বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য তথ্য পাওয়া কঠিন হয়। তাই সময় মতো তথ্য সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে, ইতিহাস জানতে, অতীত থেকে শিক্ষা নিতে এবং বিভিন্ন গবেষণার কাজে তথ্যের প্রয়োজন হয়। সুনির্দিষ্ট বিষয় তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য সংরক্ষণের পর তার নিরাপদে সংরক্ষণ করতে হয়। 4 নম্বর, তথ্য বিনিময়। তথ্যের সঠিক ব্যবহার বলতে বোঝায় যথাযথভাবে তথ্য সংরক্ষণ, বিনিময় করা। ইতিমধ্যে আমরা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে জেনেছি। এই পাঠে আমরা তথ্য বিনিময় সম্পর্কে জানব। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানই হলো তথ্যের বিনিময়। তথ্য সঠিকভাবে বিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে তথ্য বিনিময় আমাদের নিরাপদে থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করে থাকি? কাজ, তথ্য বিনিময়ে ব্যবহৃত প্রযুক্তিসমূহ শনাক্ত করা। যা করতে হবে এখানের মধ্যে আমরা দেখছি অনেক কিছু জিনিস আছে, পেন ড্রাইভ আছে, মোবাইল আছে, তারপর এখান থেকে কবুতর। আমরা বিভিন্ন রকম মাধ্যম আগে ব্যবহার করতাম। উপরের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি। 2 নম্বর, দৈনন্দিন জীবনে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করি সেগুলো নিচের ছকে দেওয়া হলো। তথ্য বিনিময় ব্যবহৃত প্রযুক্তি: 1 নম্বর চিঠি। বাকিগুলো আমরা এখন ধারাবাহিকভাবে লিখব। 1 নম্বর লিখলাম চিঠি, 2 নম্বর লিখলাম মোবাইল ফোন, 3 নম্বরে হলো টেলিফোন, 4 নম্বরে মেমোরি কার্ড, 5 নম্বরে হলো সিডি, 6 নম্বরে হলো পেন ড্রাইভ। তো এইভাবে করে এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। সারসংক্ষেপ, তথ্য বিনিময় বলতে তথ্য আদান প্রদানকে বোঝায়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদান প্রদান করা হয়। আধুনিক যুগে তথ্য বিনিময়ের জন্য আমরা প্রযুক্তি ও ডিভাইস ব্যবহার করি। তথ্য বিনিময় সম্পর্কে আরও কিছু জানি। প্রাচীনকালে মানুষ ছবি আঁকা বা
কথা বলার মাধ্যমে তথ্য আদান প্রদান করত। অনেক দূরে থেকে মানুষকে চিঠি পাঠিয়ে বা নিজে উপস্থিত হয়ে তথ্য বিনিময় করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ফোন বাজিয়ে অথবা ঢোল বাজিয়ে অথবা ধোঁয়ার সংকেত দিয়ে মানুষ বিভিন্ন তথ্য বিনিময় করত। আধুনিক যুগে দূরের মানুষের সাথে কথা বলার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি। চিঠি লিখে, টেলিগ্রাফ বার্তা পাঠিয়ে, মোবাইল ফোনের মাধ্যমে SMS, খুদে বার্তা এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ইমেল পাঠিয়ে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে আমরা তথ্য বিনিময় করতে পারি। তাছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। তথ্য সঠিকভাবে বিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময় গুরুত্ব অপরিসীম। দেশে আগামী বছর ডেঙ্গুর জ্বর প্রকোপ বাড়তে পারে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে মানুষ আগেই ডেঙ্গুর বিস্তার সম্পর্কে সচেতন হবে। এর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য শিক্ষক, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সবার মধ্যে তথ্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষকের চাষাবাদ, শ্রমিক, কলকারখানার কাজ, ডাক্তারের রোগ ব্যাধি ও চিকিৎসা ইত্যাদি নানা রকম কাজের জন্য তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আমরা নিশ্চয়ই স্মার্টফোন বা মোবাইল ফোন দেখেছি। মোবাইল ফোন ইন্টারনেটের সংযোগ থাকলে তা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি, যেমন কথা বলা, ছবি তোলা, SMS পাঠানো, ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা, ভিডিও করা, বই পড়া, গেম খেলা, গান শোনা, আপলোড ও ডাউনলোড করা, সময় ও তারিখ জানা, স্ক্রিনশট নেওয়া, ইমেল পাঠানো ইত্যাদি কাজ সহজেই করতে পারি। অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে আমরা নিম্নলিখিত কাজগুলো করতে পারি। 1 নাম্বার, তাৎক্ষণিক যোগাযোগ, কথা বলা, খুদে বার্তা পাঠানো, ইমেল পাঠানো। 2 নাম্বার, তথ্য সংগ্রহ, কথা বলা, ছবি তোলা, ভিডিও করা, ডাউনলোড করা, ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা। 3 নাম্বার, তথ্য সংরক্ষণ, ছবি তোলা, ভিডিও করা, ডাউনলোড করা, স্ক্রিনশট নেওয়া। তথ্য বিনিময় হলো খুদে বার্তা পাঠানো, আপলোড ও ডাউনলোড করা। 5 নাম্বার, বিনোদন, ভিডিও করা, গেম খেলা, গান শোনা। 6 নাম্বার, ডিজিটাল সেবা, ব্যাংকিং লেনদেন, স্কুলের বেতন ও বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, অনলাইনে কেনাবেচা করা। মোবাইল ফোন ছাড়াও অন্যত্র যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে আমরা উল্লেখিত এক বা একাধিক কাজ সম্পন্ন করতে পারি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি কি কাজ করা যায়? কাজ, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার শনাক্ত করা। যা করতে হবে: 1 নাম্বার, নিচের ছকটি টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দ্বারা পূরণ করি। প্রযুক্তির নাম, যোগাযোগ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য বিনিময় করা যায়। তো এই যে বিষয়গুলো আছে এগুলো এখন আমরা এখান থেকে পূরণ করব। প্রযুক্তির নাম, যোগাযোগ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য সংগ্রহ করা যায়, তথ্য বিনিময় করা যায়, সেই বিষয়গুলো এখানে দিচ্ছে। স্মার্টফোন, এটা আমরা দিব যোগাযোগ করা যায়। তথ্য সংগ্রহ করা যায়, সেটাও টিক দিব। তথ্য সংরক্ষণ করা যায়, সেটাও। তথ্য বিনিময় করা যায়, সেটাও করা যায়। টেলিভিশনের মাধ্যমে কি করা যায়? তথ্য যোগাযোগ করা যায়, তথ্য সংগ্রহ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায় না, টেলিভিশনে বিনিময় করা যায়। এরপরে টেলিভিশন যদি দেখি, টেলিফোনের মধ্যে করা যায় এগুলা, টেলিভিশনের মধ্যে যোগাযোগ করা যায় না, সংগ্রহ করা যায়, সংরক্ষণ করা যায় না, বিনিময় করা যায় না। কম্পিউটার যোগাযোগের জন্য আমরা এটা দেখব, তথ্য সংগ্রহের জন্য, এরপরে তথ্য সংরক্ষণের জন্য, এরপর তথ্য বিনিময়ের জন্য। রেডিও হলো যোগাযোগের জন্য, তথ্য সংগ্রহের জন্য, সংরক্ষণের জন্য, বিনিময়ের জন্য নয়। তো এগুলোর মধ্যে দেখো এখানের মধ্যে ক্যামেরাটাও দেওয়া আছে, এগুলো তোমরা সুন্দর করে নিবে। ইন্টারনেট লিখেও সেখানে করে নিতে পারবে, কারণ এখানে আরও এক্সট্রা করে 3টা ঘর দেওয়া আছে। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার, এইসব কিছু মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন রেডিও, টেলিভিশন, টেলিফোন, ক্যামেরা, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষেপে ICT বলা হয়। তাহলে এটাকে কী বলা হয়? ICT বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানাবিধ ব্যবহার থেকেই আমরা বুঝতে পারি এর গুরুত্ব কত বেশি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। কাজ, আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শনাক্ত করা যায়। যা করতে হবে, এখানের মধ্যে আমরা দেখছি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বিভিন্ন খাতে ব্যবহার করি। চিত্রের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। এরপর আমাদেরকে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের জীবনের জন্য সহায়ক তা শনাক্ত করতে ছকটি পূরণ করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম, ব্যবহারগুলো আমরা লিখব। তথ্য যোগাযোগ প্রযুক্তির নাম, ব্যবহার: রেডিওর মাধ্যমে বিভিন্ন সংবাদ জানা যায়। টেলিভিশন, সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান দেখা ও জানা যায়।
মোবাইল ফোন, কথা বলা, বার্তা পাঠানো ও ইন্টারনেট ব্যবহার করা হয়। কম্পিউটার, লেখাপড়া, হিসাব, তথ্য সংরক্ষণ করা যায়। এগুলো আমরা ভালো করে দেখব। সারসংক্ষেপ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির উন্নয়নের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা খুবই সহজ ও সাধারণ ব্যাপার। আমরা এখন ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বের খবর জানতে পারি। সেই সাথে দূর দূরান্তের অনেক মানুষের সাথে যোগাযোগ করার কোনো স্থানে যাওয়ার প্রয়োজন পড়ে না, বরং আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। ফলে আমাদের জীবনের আগের তুলনায় অনেক বেশি সহজ, সুন্দর ও আরামদায়ক হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এবং এর ব্যবহার বাড়ছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, দেওয়াল টিভির মধ্যে আমরা অনেকে মিলে তথ্য দেখি, সেগুলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে আমাদের জীবনের মানসম্মত কার্য সম্পাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ব্যবসা, কৃষি, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। অসংখ্য কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট তথ্য সংগ্রহের একটি বিশাল ভাণ্ডার। দুনিয়ার এমন কোনো বিষয় নেই যেখানে সম্পর্কে ইন্টারনেট তথ্য পাওয়া যায় না। মানুষ ইন্টারনেটের সংযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তথ্য আদান প্রদান করতে পারে এবং যোগাযোগ করতে পারে। 6 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী অপব্যবহার লক্ষ্য করা যায়। তথ্য আদান প্রদানের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেমন অপরিচিত ব্যক্তির মিথ্যা তথ্য বিশ্বাস করে আমাদের পরিবার দুশ্চিন্তা, আর্থিক ক্ষতি সহ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অপরিচিত ব্যক্তির তথ্য বিশ্বাস করার আগে তা ভালোভাবে যাচাই করা প্রয়োজন। তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন অতি তাপমাত্রায় মোবাইল ফোন ব্যবহার না করা, শিক্ষা অথবা অভিভাবকের অনুমতি, সহযোগিতা ও পরামর্শ ছাড়া ইন্টারনেট ব্যবহার না করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ডিভাইসগুলোর যত্ন নেওয়া এবং সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সমস্যা এড়ানো এবং নিরাপদ থাকা যেতে পারে। কাজ 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের শনাক্তকরণ, অপব্যবহার শনাক্ত করা। যা করতে হবে: 1 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেসব অপব্যবহার হয় তা দলে আলোচনা করে নিচের ছকে লিখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম, অপব্যবহার। জলে কাজ শ্রেণীতে উপস্থাপন করি। এটা আমরা দেখব এখন। ইন্টারনেট তথ্য সঠিক ও নির্ভরযোগ্য কিনা যাচাই না করে আদান প্রদান করা। মোবাইল ফোন অতিমাত্রায় ব্যবহার। সারসংক্ষেপ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিমিত ও যৌক্তিক ব্যবহার আমাদের জীবনে যেমন সহজ সুন্দর করে, তেমনি এর অপব্যবহার জীবনযাপনে ব্যাঘাত ঘটায় এবং ক্ষতিগ্রস্ত করে। বর্তমান যুগে প্রযুক্তির উন্নয়নের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করা খুবই সহজ ও সাধারণ ব্যাপার। ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যেই যে কোনো তথ্য আদান প্রদান করা সম্ভব। প্রাপ্ত তথ্য সঠিক ও নির্ভরযোগ্য কিনা, ভুল জায়গায় তথ্য পাঠানো হচ্ছে কিনা, গোপনীয় তথ্য অসৎ বা মন্দ লোকের কাছে চলে যাচ্ছে কিনা, এইসব বিষয় পুরোপুরি নিশ্চিত না হয়ে তথ্য আদান প্রদান নিরাপদ নয়। তথ্য আদান প্রদান ও যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়। এইসব মাধ্যম থেকে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ ঘটছে। ভুল তথ্যের কারণে ব্যক্তিগত পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপব্যবহারের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এক ধরনের নেশা বা আসক্তি তৈরি হতে পারে। শিশুদের সার্বিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে পারি? কাজ 1, তথ্য আদান প্রদানের নিরাপদ ব্যবহার শনাক্ত করা। যা করতে হবে: 1 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে নিচের ছকটি পূরণ করি। তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমরা কী কী সতর্কতা অবলম্বন করতে পারি? টেলিফোন, অপরিচিত ব্যক্তি তথ্য যাচাই করা, অপরিচিত ব্যক্তির গোপন তথ্য না দেওয়া। টেলিফোন, অপরিচিত ব্যক্তির তথ্য যাচাই, অপরিচিত ব্যক্তিকে গোপন তথ্য না দেওয়া ইত্যাদি। মোবাইল ফোন, অতিরিক্ত গেমস খেলা থেকে বিরত থাকা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। কম্পিউটার, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করা, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেয়ার করা থেকে বিরত থাকা। ইমেল, অপরিচিত ঠিকানা থেকে আসা ইমেল পাঠানো, কোনো লিঙ্ক কিংবা ক্লিক করা থেকে বিরত থাকা। তো এই অংশটা তোমরা খুবই ভালো করে দেখে নিবে।
সারসংক্ষেপ, শিশুদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অস্বাভাবিক বা শিক্ষকগণের অনুমতির নির্দেশ নেওয়া উচিত। প্রযুক্তি ব্যবহারে আমরা যেন আসক্ত না হয়ে পড়ি সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। আজকাল সব ধরনের তথ্যের জন্য আমাদের ইন্টারনেট সহ আরও অনেক প্রযুক্তির উপর নির্ভর করি, কিন্তু ইন্টারনেটের সব তথ্যই সঠিক নয়। অনেকেই অনিচ্ছাকৃতভাবে বা অনেকেই ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। ব্যবসায়িক উদ্দেশ্য বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করার অসংখ্য প্রমাণ রয়েছে। কাজে ইন্টারনেট থেকে নেওয়া তথ্য সব সময় যাচাই করে নিতে হয়। ইন্টারনেটের মাধ্যমে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তা আগে থেকে জানতে হবে। বড়দের কাছ থেকে অনলাইনে নিরাপত্তার কৌশল ভালোভাবে শিখতে হবে। কোন ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেলে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে অভিজ্ঞ কারো সাহায্য নিতে হবে। অনলাইনে অপরিচিত কারোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ভালোভাবে না জেনে কাউকে অনলাইনে বন্ধু করা যাবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এর অপব্যবহার গ্রাস রয়েছে শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময়ের একটি বড় অংশ মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে। তার মাত্রা অতিরিক্ত গেমস খেলছে, ভিডিও দেখছে এবং চ্যাটিং করছে। এই অতিরিক্ত ব্যবহারের ফলে তারা শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইসবের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষতিকর সব কিছু থেকে দূরে থাকার মাধ্যমে আমরা সুস্থ ও সুন্দর উন্নত জীবন গড়ে তুলতে পারি। নাম্বার শূন্যস্থান পূরণ করি। বিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে কি? 2 নাম্বার চিঠি হচ্ছে ড্যাশ বিনিময় প্রযুক্তি। 3 নাম্বার হলো ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য ড্যাশ সম্ভব। 1 নাম্বার বিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে তথ্য সংগ্রহ। 2 নাম্বার চিঠি হচ্ছে ড্যাশ বিনিময় প্রযুক্তি, তথ্য বিনিময় প্রযুক্তি 2 নাম্বার। তারপরে হলো ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব। তো এইভাবে করে এই শূন্যস্থানের উত্তরগুলো তোমরা এখানে লিখে নিবে। 2 নম্বরে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে, এটার সাথে আমরা এগুলা মিল করব। মাত্রা অতিরিক্ত গেমস খেললে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। তথ্য আদান প্রদান ও যোগাযোগ মাধ্যমগুলো হলো কি কি? ফেসবুক, এক্স, ইমো এগুলা। ইন্টারনেট তথ্য সংগ্রহের এক বিশাল ভান্ডার। ছবি তোলা, ভিডিও করা, স্ক্রিনশট নেওয়া এগুলো হলো তথ্য সংরক্ষণ। ব্যাংকিং লেনদেন, অনলাইনে কেনাবেচা এগুলো হলো ডিজিটাল সেবা। এগুলো হলো এখানে ডিজিটাল সেবা। 3 নাম্বার সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। 1 নাম্বার কোনটি তথ্যের উৎস নয়? কলম তথ্যের উৎস নয়। 2 নাম্বার কোনটি তথ্য বিনিময়ের প্রাচীনতম প্রযুক্তি? এটি হলো চিঠি, প্রাচীনতম প্রযুক্তি। 3 নাম্বার শেলি মাঝে মাঝে একটি ফেসবুক গ্রুপে পড়াশোনা করে। গ্রুপের একজন অপরিচিত সদস্য একদিন তার বাবার ঠিকানা জানতে চাইল। শেলির কি করা উচিত? বিষয়টি অভিভাবককে জানানো উচিত। 4 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নাম্বার তথ্য বিষয় বলতে কি বোঝায়? তথ্য বিনিময় বলতে কি বোঝায়? 2 নাম্বার তথ্য সংরক্ষণের জন্য কোন কোন ডিভাইস ব্যবহার হয়? তো এই দুইটার উত্তর এখন আমরা দেখব। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখে 1 নম্বরের মধ্যে তথ্য বিনিময় বলতে কি বোঝায়? 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানই হলো তথ্য বিনিময়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদান প্রদান করা হয়। সঠিকভাবে তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য সংরক্ষণের জন্য কোন কোন ডিভাইস ব্যবহৃত হয়? তথ্য সংরক্ষণের জন্য আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, 1 নাম্বার ক্যামেরা, মোবাইল ফোন, পেন ড্রাইভ এগুলো আমরা ব্যবহার করে থাকি। এভাবে করে তোমরা সংক্ষিপ্তগুলো উত্তর লিখতে পারবে। 5 নম্বরের মধ্যে দেখি বর্ণনামূলক প্রশ্ন উত্তর। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? এই দুইটা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। 1 নম্বরের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও আমাদের জীবনধারায় ব্যাপক পরিবর্তন ঘটাতে সাহায্য করে। নিম্নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করা হলো। 1 নম্বর আইসিটি আমাদের তাৎক্ষণিক যোগাযোগ বা দ্রুত তথ্য আদান প্রদানে সহায়তা করে। 2 নম্বর শিক্ষা ও জ্ঞানের বিস্তার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব এনেছে। বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে সহজে শিক্ষা সবার দরজায় পৌঁছে যায়। 3 নম্বর বর্তমান সময় মেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছে, যা আইসিটির গুরুত্ব নির্দেশ করে। এরপর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নতুন নতুন কাজের সুযোগ তৈরি করে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
2 নম্বর প্রশ্নে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য যে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ঠিকানা, ব্যাংকের তথ্য অপরিচিত কাউকে না দেওয়া। 2 নম্বর, সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে প্রবেশ না করা। 3 নম্বর, পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা। এরপরে শক্তিশালী ও গোপন পাসওয়ার্ড ব্যবহার করা ও নিয়মিত পরিবর্তন করা। অপরিচিত ফাইল বা অ্যাপ ডাউনলোড না করা। তো এই যে বিষয়গুলো আছে এগুলা তোমরা সুন্দর করে ধারাবাহিকভাবে এখান থেকে করে নিবে।